এরই মধ্যে দাম বেড়েছে জ্বালানি তেল আর এলপিজি গ্যাসের। এবার কি তবে বিদ্যুতের পালা? এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সেই তুলনায় বাড়ছে কি সাধারণের আয়? বোধ করি না। আর এর অমোঘ রূপে নীরবে বদলে যাচ্ছে জীবনচিত্র। শহর থেকে গ্রাম, হেসেল থেকে রাজপথ, সবখানে একই গল্প। আরিফুল ইসলাম, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, আসলে কতটা নীরবে সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তাদের জীবনচিত্র পাল্টে যাচ্ছে। আপনার পিছনেও দেখতে পাচ্ছি অনেকেই দিন আনে দিন একারে ছোটখাটো কাজ করে যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে পথে ঘাটে ঘুরে আসলে সাধারণের জীবন মানে কতটা পরিবর্তন আসছে, কতটা নাভিশ্বাস তাদের? প্রতিবেদনের যে বিষয়গুলো আসলে হিমাদ্রি আমি তুলে ধরার চেষ্টা করছি, কয়েকটা সাবজেক্ট আছে এখানে। যেমনটা হচ্ছে কেউ রিক্সা চালিয়ে তার জীবন পার করছেন, কেউ আবার বাসায় যিনি রান্নার কাজে জড়িত তিনিও কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে গ্যাসের দাম বাড়াতে এটা কিন্তু ব্যাপক হারে সাধারণ যারা মধ্যবিত্ত যারা মূলত তাদের আসলে কষ্টের শেষ নেই বলা যায়। কারণ তারা যে ২,০০০ টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনবে, শুধুমাত্র যে সব জায়গাতে ২,০০০ টাকা পাচ্ছে, টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়। অনেক জায়গাতে আসলে সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি বা জানতে পেরেছি যে ২২০০ টাকা, কোথাও ২৩০০ টাকা এরও বেশি কিন্তু চাওয়া হচ্ছে। এক্ষেত্রে বলা যায় যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু একেবারেই বলা যায় যে জীবিকার যে গতি সেটা কিন্তু থেমে গেছে বলা যায়। আর এক্ষেত্রে কৃষি চাষাবাদের বিষয়টাও কিন্তু ব্যাপক হারে এটার প্রভাব পড়েছে, বিশেষ করে জ্বালানি তেল বৃদ্ধি হওয়ার কারণে। কারণ জ্বালানি তেল বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আজকে চাষাবাদেও ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষকরা তারা কিন্তু ধান উঠাতে পারছে না, এমনকি ফসল উঠাতে পারছে না। সেই ফসল আবাদের জন্য যে খরচ বেড়ে গেছে সেটা কিন্তু জ্বালানি তেলের কারণে। এক্ষেত্রে আরেকটা যেটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমরা এই শহরগুলোতে আমরা যেমন তেমন বসবাস করি না কেন, কিন্তু মফস্বল এলাকাগুলোতে বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন জেলা আছে, উপজেলা আছে, সেই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি বা কারেন্টের যে ঘাটতি সেটা কিন্তু একেবারেই বলা যায় যে চরম ভোগান্তির মধ্যে আছেন সাধারণ মানুষজন। সেখানে অনেকের কাছে আমরা জেনেছি যে ৪ থেকে ৫ ঘন্টা, ২৪ ঘন্টার মধ্যে ৪ থেকে ৫ ঘন্টা কারেন্ট থাকে। সেই কারেন্টের কারণে কিন্তু অনেকের উপরে কিন্তু রিজিকটাও আছে, রুজি আছে। সেটা হচ্ছে একজন ভ্যান চালক কিংবা থ্রি হুইলার চালায়, তিনি কিন্তু ব্যাটারিটা কিন্তু চার্জ কিন্তু ঠিক মতো দিতে পারছেন না। এই ৪-৫ ঘন্টা কারেন্টের মাধ্যমে তিনি যে দুবেলা রিক্সা চালাতেন সেটা কিন্তু একবেলা হয়ে গেছে। তাই তার আয়ের উৎসটাও কিন্তু এক বেলাতেই থেমে গেছে। এমনকি খাবারের তালিকাটা কিন্তু থামেনি। সেই খাবারের বা যারা ছোট পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এটার একটি ক্ষতির মধ্যে পড়েছে। প্রায় বলা যায় যে পরিবারের সদস্যরাও কিন্তু প্রত্যেক পরিবারের সদস্যরাই একবারে বলা যায় যে খুবই নাভিশ্বাস হয়ে উঠেছে। সেটাই আরেকটি বিষয় আপনার প্রতিবেদনে দেখলাম, বেশ কিছু ভাসমান পরিবার, রাজধানীতে কিন্তু একটা অংশ কিন্তু ভাসমান থাকে, তাদের জীবনযাত্রা দিন আনে দিন খায় অবস্থা। তারিফ তো তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে নিশ্চয়ই প্রতিবেদনটি তৈরির সময়। সেখানে বাস্তব চিত্রগুলো কি দেখেছেন আপনি? দেখুন, ওই যে বললাম সেটাই যে অনেকের ইনকাম প্রতিদিনের যে রুজি সেটা হয়তো বা তার ৫০০ টাকা বা ৪০০ টাকা সেখান থেকে কমে এসেছে, সেটা হচ্ছে ২০০ টাকায় ঠেকেছে। এক্ষেত্রে বলা যায় যে তাদের যে ইনকাম কমে গেছে, তাদের যে রুজি কমে গেছে, সেইটার ক্ষেত্রে একটা অপরাধের একটা আভাস পাওয়া যাচ্ছে যে ভবিষ্যতে যদি এই অবস্থা চলতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু একটা অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে মনে করছে। নিশ্চয় অপরাধ প্রবণতা বাড়বে। শেষে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে দূরপাল্লার বাসগুলোতে ভাড়া বেড়েছে ১১ পয়সা করে, সেটির প্রভাব আপনি বাস্তবে কতটা দেখছেন, মাঠে কতটা দেখছেন? জি, নিশ্চয়ই। আমি দুপুরে পরে যেহেতু এই সিদ্ধান্তটা এসেছে প্রতি কিলোমিটার ১১ পয়সা করে, সে প্রেক্ষিতেই আমি বাস যারা চালক, হেল্পার থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে আগের পূর্বের নির্ধারিত ভাড়া অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে হয়তোবা আগামীকাল বা পরশুদিন থেকে যে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়া অনুযায়ী কিন্তু তারা এই ভাড়া বহন করবে। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত সেটার
কোনো প্রভাব আমরা দেখিনি। আমরা এখানকার যে কাউন্টারগুলো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের কাউন্টারগুলো, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছে যে তাদের কমিশন কমিয়ে দিয়েছে, কিন্তু ভাড়া যে বাড়তি ভাড়া যে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটা চার্জ এখনও দেয়নি তাদের কাছে। তারাও বলছেন যে আগামীকাল হয়তো বা পরশু থেকে এই নতুন ভাড়ার তালিকাটা চূড়ান্ত করবে বলে কিন্তু জানিয়েছেন এইখানকার কাউন্টার। এমনকি যাত্রীরাও একমত যে এই পূর্বের নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া অনুযায়ী কিন্তু নেওয়া হচ্ছে বলে কিন্তু তারা জানিয়েছেন যাত্রীরা। তো সব কিছু বলা যায় যে প্রতি কিলোমিটার 11 পয়সা। আবার অন্যান্য সংস্থা যারা আছেন, বিআরটি এর যারা আছে, তারা কিন্তু আসলে এইটাকে 22 পয়সা করতে চেয়েছিলেন। সেই 22 পয়সা থেকে কিন্তু 11 পয়সা করা হয়েছে। আর এইটা আসলে অপেক্ষা করতে হবে যে ভাড়া অর্থাৎ এখন পর্যন্ত খুব একটা প্রভাব পড়েনি, হয়তো অপেক্ষা করলে বোঝা যাবে আসলে চিত্রটা কেমন দাঁড়াচ্ছে। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।